হ্যালো বন্ধুরা, দেখো আজকের ৫টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? A shopkeeper marked the selling price of his goods in such a way that after giving a discount of 20% he gains 28%. How much percent above the cost price is the mark price? কিচ্ছু না, এখানে শুধু বলেছে যে একটা শপকিপার ছিল, তার মার্কটা মানে সরি মার্কটা নয়, অ্যাকচুয়ালি যে ডিসকাউন্ট দিয়েছে কত 20% ডিসকাউন্ট দিয়েছে, তাও তার সাথে কিন্তু 28% গেন হয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি, আবার আমি রিপিট করছি যে আমাদের এমআরপি আর সিপির যে রেশিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রেশিও হয়ে যায়। এমআরপি আর সিপির যেটা রেশিও হয় না, খুব ইম্পর্ট্যান্ট একটা রেশিও হয়ে যায়। ঠিক আছে, এমআরপি সিপি রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ আমরা এখান থেকে অনেক কিন্তু অঙ্ক ডিরেক্টলি সলভ হয়। এমআরপি আর সিপির যেটা রেশিও হয় সেটা কী হয় না, এটা হয় এমআরপি 100 প্লাস গেন পার্সেন্ট হয়, আমি আগেও বলেছি। ঠিক আছে, 100 প্লাস গেন পার্সেন্ট। ঠিক আছে, আর সিপিটা হয় কি না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কিভাবে আগাবো, দেখো এখানে কি বলেছে, তাহলে গেন পার্সেন্ট কত বলেছে না, এখানে বলেছে 28% গেন হয়, তাই না? তাহলে 100 প্লাস 28। ঠিক আছে, আর 100 মাইনাস ডিসকাউন্ট কত 20%, তাহলে 20। ঠিক আছে, তার মানে রেশিওটা কত দাঁড়ালো 128/80। ঠিক আছে, এখানে এখানে দাঁড়িয়ে গেল 16 8 128 হয়, 16 5 80 হয়, 8:5। তাহলে এমআরপি আর সিপি রেশিওটা কত দাঁড়িয়ে গেল, এমআরপি আর সিপির যেটা রেশিও দাঁড়িয়ে গেল না, সেটা আমাদের দাঁড়িয়ে গেল কিন্তু 8:5। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এরপর কি বলেছে আমাদেরকে, যে হাউ মাচ পার্সেন্ট অ্যাভাভ দ্য কস্ট প্রাইস ইজ দ্য মার্ক প্রাইস। অর্থাৎ কিচ্ছু না, আমাদের কস্ট প্রাইসের কতটা উপরে মার্ক প্রাইসটা মার্ক করা হয়েছে। ঠিক আছে, আমাদের সিপি যদি 5 হয়, আমার এমআরপি 8, তাহলে কতটা উপরে মার্ক করা হয়েছে 3, মানে 3 রেশিও উপরে মার্ক করা হয়েছে। ঠিক আছে, কততে, কারণ কস্ট প্রাইসে, তাহলে 5-এ, অর্থাৎ 3 রেশিও উপরে মার্ক করা হয়েছে 5-এ 100-এ কত হবে? ঠিক আছে, 60%। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, যেটা মধ্য কথা জানাচ্ছে সেটা এমআরপি আর সিপির রেশিওটা কী হয়। আমরা যদি এমআরপি সিপির রেশিওটা বিল্ড করতে শিখে যাই না, তাহলে কিন্তু দেখবে অঙ্কগুলো সহজ হয়ে যায় অনেকটা, কারণ এই ডিরেক্ট এই ইকুয়েশন থেকে কিন্তু অনেক অঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? If the ratio of the upstream and downstream speed of a boat is 1:2, at the time it takes to travel 40 কিলোমিটার ডাউনস্ট্রিম 5 ঘন্টা। কিছু না, মানে 40 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে 5 ঘন্টা সময় লাগে, আর আমাকে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের বেগের রেশিওটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আলটিমেটলি আমার অ্যান্সার চাই যে 24 কিলোমিটার স্টিল ওয়াটারে যেতে আমাদের সময় কত লাগবে। তাহলে 24 কিলোমিটার স্টিল ওয়াটারে যেতে সময় লাগবে, তার মানে কি টাইমস আমার ডিস্টেন্স বাই স্পিড জানি আমরা জানি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব বাই বেগ। তাহলে এখানে আমাদের দূরত্ব দিয়েছে, আমাদের বেগ দরকার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বেগ বলতে স্টিল ওয়াটার বেগ। এবার স্টিল ওয়াটারে আমাদের কার বেগ পেরো, বোটের বেগ পাবো। তাহলে বোটের বেগ আমরা জানি, বোটের বেগটা কত হয় না, স্পিড অফ বোট যেটা বলি আমরা, স্পিড অফ বোট না আপস্ট্রিম যেটা প্লাস ডাউনস্ট্রিম বাই 2, অর্থাৎ আপস্ট্রিমে বেগ প্লাস ডাউনস্ট্রিমে বেগ বাই 2 হয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে আপস্ট্রিমে বেগ আর ডাউনস্ট্রিমে বেগের রেশিওটা 1:2, তাহলে অর্থাৎ 1 এটা রেশিও বলতে পারি আমরা প্লাস 2 রেশিও বাই 2, তার মানে ওভারঅল 3 রেশিও বাই 2। এটা দাঁড়িয়ে গেল আমাদের বোটের স্পিডটা। তাহলে এক রেশিও ভ্যালুটা বের করে নিতে পারলেই আমরা অঙ্কটা করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, দেখা যাক। এরপর আমাদের বলেছে 40 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আমাদের সময় লাগে 5 ঘন্টা। তাহলে ডাউনস্ট্রিমের বেগটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ডাউনস্ট্রিমের বেগটা আমরা কত পেয়ে যাচ্ছি, ডাউনস্ট্রিমের স্পিড অফ ডাউনস্ট্রিম কত পেয়ে যাচ্ছি, 40 কিলোমিটার বাই 5 ঘন্টা ইকুয়ালস টু 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। আর ডাউনস্ট্রিমের বেগটা কত বলেছিল আমাদেরকে, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের বেগ রেশিও 1:2, তার মানে ডাউনস্ট্রিমের বেগটা 2 রেশিও। তাহলে আমরা এখান থেকে 2 রেশিওর ভ্যালুটাই কি বলতে পারি না, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা 1 রেশিও ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর দেখো আমাদের বোটের স্পিড চাই, কারণ এখান থেকে আমাদের এই যে আলটিমেট যে অ্যান্সারটা চেয়েছে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু ওভার 24 কিলোমিটার স্টিল ওয়াটার। তার মানে স্টিল ওয়াটারে বোটে করে যেতে আমার 24 কিলোমিটার কতক্ষণ সময় লাগবে।
ঠিক আছে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড চাই, তাহলে স্পিড হচ্ছে এক রেশিওর ভ্যালু হচ্ছে 4 কিলোমিটার, আমরা বোটের স্পিড পেয়েছি 3:2। তাহলে যদি এখানে এক রেশিও ভ্যালুটা বসিয়ে দিই তাহলে বোটের স্পিড অফ বোট কত পাবো আমরা, এখান থেকে পাবো স্পিড অফ দ্য বোট কত পেয়ে যাবো আমরা, 3 ইন্টু এক রেশিও ভ্যালু হচ্ছে 4/2, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমাদের বোটের স্পিডটা 6 কিলোমিটার পার আওয়ার, আমাকে যেতে কত হবে 24 কিলোমিটার, তাহলে 24 কিলোমিটার 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আমার ঘন্টা সময় লাগবে 4 আওয়ার। তাহলে রিকোয়ার্ড অ্যান্সার কত আমাদের 4 ঘন্টা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো খুব সুন্দর একটা অ্যালজেব্রিক কোশ্চেন দিয়েছে, x⁴। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবারই দেয়। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা, আমি বারবার বলছি, প্রিপারেশন যখন করছো তখন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বেশি করে ফোকাস করো, কারণ এগুলো অ্যাকচুয়ালি টাইম টেকিং তখন হবে যদি তোমরা এখানে না করে যাও প্র্যাকটিস। ঠিক আছে, দেখো এটা কি করবে, এটা যদিও আমি তোমাদেরকে বোঝার সুবিধা ট্র্যাডিশনাল ওয়েতে করে দিচ্ছি, তাহলে আমি যে প্রথমের এটা একবার রিরাইট করছি। ঠিক আছে, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু হবে 1154। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার, মানে এটা নিচেরটাকে লেখা যায় আর এটাকে লেখা একই ব্যাপার। ঠিক আছে, ইকুয়ালস টু 1154, হ্যাঁ কি না। আমার চেয়েছে কি a³ প্লাস b³, তাই না, a³ প্লাস b³ চেয়েছে, তার মানে আমরা জানি এইটা ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি, অ্যাকচুয়ালি 3ab ইন্টু a প্লাস বি হয়, ab বলতে x ইন্টু 1/x, তো কাটাকাটি করে 1ই হয়ে যাবে, সেই জন্য আমি ওটা লিখছি না, 3 ইন্টু ab ইন্টু a প্লাস বি হয়, এটা হয়। তাহলে আলটিমেট আমার x প্লাস 1/x মানটা দরকার, তাহলে আমি এই মানটা বসিয়ে পেয়ে যাবো। তাহলে এই মানটা বসার জন্য কী করতে হবে আমাকে, দেখো a² প্লাস b² ফর্মুলা আসছে, কী করে না, দেখো a² প্লাস b² যদি আমরা এখানে বোথ সাইডে যোগ করে দিই, অর্থাৎ x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার প্লাস 2, তাহলে এদের কত হয়ে যাবে 1156 হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো x² হোল স্কোয়ার, ঠিক আছে, x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার প্লাস 2টাকে লিখতে পারি 2 ইন্টু x² ইন্টু 1/x² ইকুয়ালস টু 1156। ঠিক আছে, এটা কাটাকাটি করে 2 কে 2ই হয়ে যাচ্ছে, তার মানে কী দাঁড়ালো x² প্লাস 1/x² ওভারঅল হোল স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়িয়ে গেলো 1156। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি, আমি এই যে মেথডটা ফলো করছি এটা কিন্তু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, পরীক্ষাতে অ্যাপ্রোচটা কিন্তু এভাবে নয়, পরীক্ষাতে অ্যাপ্রোচটা পুরোটাই মাইন্ড ক্যালকুলেশন হবে, আমি সেটাও বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 1/x² তা ইকুয়ালস টু √1156, তো x² প্লাস 1/x² ইকুয়ালস টু 1156 কিন্তু কার স্কোয়ার হয়, আমরা দেখব ইউনিট ডিজিটটা দেখব 1 4 আর 6, তাহলে প্রথমটা 11 মানে 3 আসবে, তাহলে 34 না 36, তার মাঝে সংখ্যাটা 35কে দেখবো 1225, তার মানে 36 হবে না 34 অ্যান্সার হবে, 34 হয়ে গেল। এইভাবে করতে গেলে মাইন্ড ক্যালকুলেশন করতে, এগুলো তোমরা নিজেদের বুঝতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল, আমার x প্লাস 1/x দরকার, তাহলে আবার একইভাবে এই যেভাবে আমরা 2 যোগ করে করলাম, একইভাবে যদি এইদিকে 2 যোগ করে 36 হয়ে যাবে, তার মানে এটা আলটিমেটলি x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 36 হয়ে যাবে। তারপরের ধাপে আমরা এটা বলতে পারবো যে x প্লাস 1/x ইকুয়ালস টু √36 মানে 6 পেয়ে গেলাম তো, এটাই মানটা দরকার ছিল। আর আমাদের কি চাই, a³ প্লাস b³ এই মানটা চাই, এটা আমরা জানি a প্লাস b তার হোল কিউব, ঠিক আছে, ঠিক আছে, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab বলতে a ইন্টু b ইন্টু a প্লাস b হয়, এটা হয়। তাহলে দেখো যদি মান পুট করে দিই x প্লাস 1/x তার হোল কিউব মানে 6³ মাইনাস 3x আর 1/x ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু 1x প্লাস 1/x ইকুয়ালস টু 6, তাহলে এটা হলো 216 মাইনাস 18, ঠিক আছে, বুঝতে পারলাম, ইকুয়ালস টু 198, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার।
এরপর তোমরা বলবে এই যে পদ্ধতিটা বা স্টেপটা অনেকটা বড়, অনেকটা ফলো করতে হবে, কিন্তু হ্যাঁ এইভাবে করতে গেলে তো অনেকটা ফলো করতে হবে, কিন্তু তোমাদেরকে মাইন্ড ক্যালকুলেশন কীভাবে করবে। যেমন 1154 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমি যদি একটা এখানে লিখি তাহলে দেখতে পাবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² কি হয়, ইকুয়ালস টু p² - 2। দেখো সেটা দাঁড়াচ্ছে x² প্লাস 1/x², p² - 2, সরি x+1/x, আমি ভুল বললাম, x² নয় x+1/x, x+1/x, মানে যদি এটা ঠিক করে লিখি আমি, মানে এটা দাঁড়িয়ে গেল, এটা আমি কিন্তু আলাদা করে লিখছি, এটা কিন্তু এটা x+1/x ইকুয়ালস টু x+1/x তার হোল স্কোয়ার, এটা দাঁড়িয়ে যাবে ইকুয়ালস টু p² - 2। আমি এটা মুছিয়ে দিচ্ছি, এটা বুঝতে পেরে গেছো আশা করছি। তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, কিছুটা মুছে নিচ্ছি। তারপর ওই ইকুয়েশনটা বিল্ড করার জন্য আমি শুধু একটু জায়গা নিচ্ছি, ঠিক আছে। দেখো কি বললাম, যে x+1/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু p² - 2, ঠিক আছে। দেখো এখানে x² প্লাস 1/x² ইকুয়ালস টু, এটা ছিল এখন 56 ছিল না, দেখো এটা p² যদি করি আমরা 34² মানে সরি এটা +2 -2 না +2, এটা সরি +2। অর্থাৎ এগুলো মাথায় বুঝতে হবে যে 1154, তাহলে আমাদেরকে যদি এটা স্কোয়ার করতে চান তুমি উপরপক্ষে যোগ করতে হবে, 1156 চলে আসবে, তাহলে সেটাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, সেটাকে কতটা আসবে আমাকে দেখতে হবে। দুটো আমরা জানি যে স্কোয়ার কীভাবে দেখতে হয়, শেষের দুটোকে আমরা ইংরেজির ধরিতে প্রথম দুটোকে সেখান থেকে আমরা ফার্স্ট সংখ্যাটা ধরার চেষ্টা করি, তারপর মাঝের দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা শেষের ডিজিটটাকে 5 থাকে এমন সংখ্যা তারা স্কোয়ার করার চেষ্টা করে। যেমন তো যদি 34-36 হয় তাহলে মাঝে 35-এর স্কোয়ার দেখবো। অনেক সময়তে 47-48 হবে, তখন আমরা 45-এর সরি 47-48 হলে তো হবে না, মোটামুটি 47 আর যদি 46 হয় তবে হবে 45 স্কোয়ার, এইভাবে দেখবো আমরা, ঠিক আছে। কারণ শেষে যে ডিজিট 5 থাকবে তার স্কোয়ার করার সুবিধা হয়ে যায়, সেই সংখ্যাটা তারপর সংখ্যাটা গুণ করে শেষের দুটো 25 এক্সিস্ট করে। তো এই জন্য আর কি এগুলো হয়। তারপর আরও একটা ধাপ সেভাবে করে শেষে এইটা একইভাবে সেমভাবে প্রথম স্টেপটা যেমনভাবে করবো, 34 সেকেন্ড স্টেপটাও সে একইভাবে করব। তারপর 6 আসবে আলটিমেটে কী পড়ে, তারপর আমরা a কিউব প্লাস b কিউব ফর্মুলা জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3b প্লাস b সেভাবে করার পর অঙ্কটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা ট্রিগোনোমেট্রিক কোশ্চেন। কী বলেছে, সাইন্স ইকুয়ালস টু 60/61, কস ইকুয়ালস টু এটা। তাহলে আমরা কিছু না, প্রথমে ঘাবড়ানোর কিছু না, আমাদের একবার শুধু বিল্ড আপ করবো। সাইন্স ইকুয়ালস টু 60/61, আমরা জানি যে 60, 11 and 61 are in triplet, ঠিক আছে। কারণ দেখো 61টা যদি আমরা হাইপোটেনাস ধরি তাহলে 61 স্কোয়ার কী হয়, 3721 হয়, ঠিক আছে। এবারে 60 স্কোয়ার 3600 আর 11 স্কোয়ার 121, তাহলে দেখো এদের যোগ করলে 3721 হয়ে যাচ্ছে না, সেই জন্য ট্রিপলেট হয়। ট্রিপলেটের ফর্মুলা এইভাবেই বের করি। যাই হোক, এটা হয়ে গেল। তাহলে সাইন কি হয় না, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস হয়।
তার মানে এই 11টা যে বার হবে, তার মানে যদি আমরা এখান থেকে 11টা দেখতে চাই, এই যে 11টা বার হলো, এই 11টা মানে 66টা তাহলে রুট হয়েছে, তাহলে 11টা হয়ে যাবে, 11টা কী হয়ে যাবে, 11টা বেস হয়ে যাবে। তার মানে 11টা এখান, বা যদি আমরা এটা এখান থেকে, ঠিক আছে, এই যে 11টা পেলাম, এই 11 ইকুয়ালস টু বেস, তাহলে 11 বেস 60টা হয়ে যাবে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে, পারপেন্ডিকুলার, আর 61টা হয়ে যাবে হাইপোটেনাস, ঠিক আছে, হাইপোটেনাস হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে সাইন সি, আমাদের যেহেতু কট সি আছে মানে সাইন সিতে আমরা কট সি দরকার, তাহলে কট সিটা বের করে নিই। তাহলে এখান থেকে কট সি ইকুয়ালস টু কত হয়ে যাবে না, কট সি ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 11/61, ঠিক আছে, বেস আপন হাইপোটেনাস, বিফোর বেস এইচ ফর হাইপোটেনাস হয়ে গেল। তাহলে এখান থেকে একটা পেলাম সাইন সি কস সি পেয়ে গেলাম কট সির জন্য। এবার দেখো কস ইকুয়ালস টু 60, কস এ ইকুয়ালস টু কী দেওয়া হয়েছে আমাদেরকে, একইভাবে কস ইকুয়ালস টু কী দেওয়া হয়েছে, কস ইকুয়ালস টু 60/61 দেওয়া হয়েছে। দেখো কস এ ইকুয়ালস টু 60/61, একইভাবে 11টা চলে আসবে, তাহলে কস এ কী হয়, বেস আপন হাইপোটেনাস, এটা কিন্তু এর জন্য, এটা এর জন্য আমি বারবার বলছি, এখানে গুলিয়ে যাও না। তাহলে এখান থেকে যে ট্রিপলেটে 11টা আসবে সেটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে, পারপেন্ডিকুলার, ঠিক আছে। ওখানে সাইন সির জন্য 11টা কিন্তু আমাদের বেস ছিল, এখানে কিন্তু কস এর জন্য 11টা পারপেন্ডিকুলার চলে আসবে, ঠিক আছে। তাহলে আর কিছু দরকার নেই, এরপর আগিয়ে যাই, ঠিক আছে। কসে সাইন এটা দরকার, কারণ ট্যানে আছে আমার যেহেতু, তাহলে কসে পেয়ে গেছি, সাইনে দরকার। তাহলে সাইন এটা কীভাবে পাবো আমরা, না 11/61 পেয়ে যাবো, ঠিক আছে। তো আগে গেলাম কসে, তাহলে সাইন এটা দরকার আমাদের, তাই না। তো যদি সাইন এটা দরকার হয়, ঠিক আছে, তাহলে যদি সাইন এটা দরকার হয়, তাহলে এখান থেকে আমরা যদি সাইন এটা বের করার চেষ্টা করি, সাইন এ ইকুয়ালস টু 11/61, ঠিক আছে। এখানে পি ফর পারপেন্ডিকুলার আর এইচ ফর হাইপোটেনাস পেয়ে গেছি। এরপর যদি আমরা ইকুয়েশনটা একবার বিল্ড করি, ঠিক আছে, ইকুয়েশনটা যদি বিল্ড করি, ইকুয়েশনটা যদি একবার আমরা রিরাইট করে নিই, কী বলা আছে, ট্যান এ কট এ প্লাস সি বাই কট সি প্লাস সেকে সাইন সি, ঠিক আছে, ট্যান এ কট এ প্লাস সি, ঠিক আছে, ট্যান এ প্লাস কট এ প্লাস সি, নিচে চলে আসবে কি, নিচে চলে আসবে কট সি প্লাস সেকে সাইন সি, তাই না। আবার দেখো যেটা আমাদের ধ্যান দেওয়ার দরকার ছিল, সেটা আমাদের এই এবিসিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছিল, এবিসি রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। যদি রাইট অ্যাঙ্গেল বি হয়, অর্থাৎ যদি বিটা 90 ডিগ্রি হয়, তার মানে এ আর সি যোগফলটা 90 হয়ে যাবে। তার মানে আমি কেন বলছি না, এখানে দেওয়া হয়েছে কট এ প্লাস সি, তার মানে কট এ প্লাস সি কট 90 হয়ে যাবে, এই জায়গাটা বলার ছিল। বাকিগুলো সব ঠিকই আছে, দেখে নাও তোমরা, ঠিক আছে। তাহলে এরপর কি বলেছে দেখো, তাহলে ট্যানের জায়গায় আমরা কি সাইন এ বাই কসে, ঠিক আছে। তাহলে যদি সাইনে 11/61 হয়, কসে মানে সাইনে 61/11 মানে 11/60 হয়ে যাবে এটা, তাহলে 11/60 হয়ে যাবে এটা, যদি ভ্যালু পুট করে নিই তাহলে 11/60 হয়ে যাবে। আর আমরা জানি কট 90 ইকুয়ালস টু 0, কারণ এখন দেখলাম, বাই কী হয়ে যাবে, কট সি বলতে কস সি বাই সাইন সি, ঠিক আছে, কস সি বাই সাইন সি, মানে 11/61, আর সাইন সি কত পেয়েছি আমরা, সাইন সি কত পেয়েছি 60/61, তাহলে 11/61 ইন্টু 61/60, তাহলে 11/60 হয়ে যাবে এটা, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এটা 11/60 হয়ে যাবে, ঠিক আছে। এরপর কী হবে, প্লাস সেকে মানে কসের উল্টা, তাহলে 61/60 ইন্টু সাইন সি কত ছিল, দেখো সাইন সিটা কত ছিল 60/61,
60 যদি 61 হয় তাহলে 60/61, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পুরোটাই এক হয়ে যাবে, মানে এটা 11/60 আর নিচে এটা হয়ে যাবে 11/60 +1, অর্থাৎ 71/1, মানে উপরে 60 নিচে 71, এরকম হয়ে যাবে। তার ওভারঅলটা কত দাঁড়াবে 11/71, এটা আমাদের ইকুয়াল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এ ট্রেডার বাইজ 500 কেজি কটন অফ রিস্ক 8,000 টাকা। ঠিক আছে, তারপর বলেছি 10% অফ দিস কটন ইজ স্পয়েল ডিউ টু রেন, বৃষ্টির জন্য 10% কটন আমাদের নষ্ট হয়ে গেছে। অ্যাট হোয়াট রেট শুড হি সেল দ্য রেস্ট টু 20% কটন। ঠিক আছে, কোনো ব্যাপার না। তার টোটালও কিনেছিল কিন্তু 500 কেজি কটন কিনেছিল, 500 কেজি কটন কিন্তু টোটালি বাই করেছিলেন প্রথমে, টোটালি বাই বা হি বাইজ 500 কেজি অফ কটন, একই ব্যাপার। ঠিক আছে, টোটালি বাই 500 কেজি কটন ছিল, 10% যদি আমাদের স্পয়েলড হয়ে যায় তাহলে 500-র 90% আমাদের ঠিকঠাক, 9-10 বলতে পারি আমরা, অর্থাৎ 450 কিলো আমাদের কটন এখন বিক্রয়যোগ্য। ঠিক আছে, মানে বলতে পারি আমরা সেলেবল বেসিক্যালি। ঠিক আছে, বা অ্যাভেলেবল টু সেল। ঠিক আছে, অ্যাভেলেবল টু সেল বা ফর সেলিং, যাই বলি না কেন। ঠিক আছে, 450 কিলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ও তো কিনেছিল 8,000 টাকাতেই না, 8,000 টাকাতেই তো কিনেছিল, তাহলে টাকার তো কোনো হেরফের হচ্ছে না, টাকাটা 8,000 টাকাই লেগেছে। এবার বলছে 20% প্রফিট করবো, তার মানে এই 8,000 টাকার ওপরে 20% প্রফিট করতে হবে। তাহলে 8,000 টাকার 20% হচ্ছে 1,600 টাকা, 8,000 টাকার 20% হচ্ছে কত, 1,600 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে 1,600 টাকা মানে বিক্রয় করার সময় 1,600 টাকা লাভ করতে হবে। তার টোটাল বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 8,000 প্লাস 1,600, টোটাল বিক্রয় মূল্য 9,600 টাকা টোটাল বিক্রয় মূল্য হবে। তাহলে প্রতি কিগ্রার বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। কি বলেছে দেখো, স্পয়েল ডিউ টু অ্যাট হোয়াট রেট রিস পার কেজি, এই জায়গাটা দেখো, প্রতি কিগ্রার বিক্রয় মূল্য কত হবে। এখন আমার কাছে তো উপস্থিত 450 কিগ্রা, আমি তো 500 কিগ্রা বা 500 কিলো কিনেছিলাম, কিন্তু 10% তো ঋণের জন্য স্পয়েল হয়ে গেছে, তাহলে আমার কাছে রয়েছে 450 কিলো যেটা বিক্রয়যোগ্য। তাহলে টোটাল বিক্রয় মূল্য হওয়া উচিত আমার 9,600 টাকা, আর আমার আছে 450 কিলো, তাহলে প্রতি কিগ্রার বিক্রয় মূল্য কত হবে না 9,600, 9,600/450, তাই না? কিচ্ছু না, রকেট সায়েন্স কিচ্ছু না, এটা 9,600/450। ঠিক আছে, কাট হবে। তারপর দেখো কত করা যাচ্ছে, 5 5 19 5 2 5 9, ঠিক আছে, এটা হবে। তারপর এখান থেকে আর ফার্দার কী করা যাবে, 3 6 3 4 12 3 3 9, তো 64/3, 64/3। ঠিক আছে, তাহলে 21/1/3, অর্থাৎ 21/1/3 প্রতি কিগ্রার বিক্রয় মূল্য হবে 21/1/3 টাকা। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভিডিও দেখো, কোশ্চেন্সগুলো সলভ করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।